স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি আজকে তৌহিদ শান্ত আপনার এই অনুষ্ঠান জুড়ে আর থাকবো। নির্বাচনের তো আলোচনা চলছেই, নির্বাচন হবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার বিষয়ে সংশয় সংকট আছে। প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন। আজকেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবারও মনে করিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই। বারবার এই কথাগুলো বলতে হচ্ছে এবং একই সাথে আমরা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো দেখছি এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যোগ করি, সেটি হলো যে নির্বাচনের আসন পুনর্বিন্যাস করা হয়েছে। আসলে আসন পুনর্বিন্যাস বলার চেয়ে এটি বলা ঠিক যে আগে এক ধরনের আসন বিন্যাস ছিল, সেই জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন নির্বাচন কমিশনাররা। এর প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ডাকসু নির্বাচন আগামীকাল মানে আজকে তো পড়েই গিয়েছে, আজকে সময় পড়েই। তো আমরা আজকে এই ডাকসু নির্বাচন এবং আগামী নির্বাচন দুটো মিলিয়ে আমাদের বিষয়টা নির্ধারণ করেছি। ডাকসুতে ভোট এবং আগামী নির্বাচন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক বরাবর মতোই যে শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে আলোচনাটি শুরু করব। ভোটের পরিবেশ ভোটারদের অনুকূলে, আত্মবিশ্বাসী কমিশনার আনোয়ারুল। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না, শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। আসন সীমানা নিয়ে আন্দোলনে ফায়দা নেই, আজও কয়েকটি আসনে প্রতিবাদ বিক্ষোভ। নির্বাচন আটকানোর ক্ষমতা নেই কারও, মন্তব্য প্রেস সচিবের। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে, এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। মুক্ত গণমাধ্যমের আশ্বাস তথ্য উপদেষ্টার, পুলিশকে প্রস্তুত হতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অবাধ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ সময়েও নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, কেন্দ্র না বাড়ায় অসন্তোষ। আগামী নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে না বিএনপি, ফেব্রুয়ারিতে দেশে গ্রহণযোগ্য ভোট হবে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং লেখক, চিন্তক এবং রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন উমর মারা গেছেন, শহীদ মিনারে শ্রদ্ধাকাল। দাফন জুরাইন কবরস্থানে প্রধান উপদেষ্টার শোক। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি অ্যাডভোকেট শাকিল আহমেদকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচন এবং আগামী নির্বাচন দুটো বিষয়ই আনবো। আমি একটু জানতে চাই যে ডাকসু নির্বাচনের আমরা মাঝখানে একটি দেখলাম যে সম্ভবত শিবিরের যে ক্যান্ডিডেট ছিল এস.এম. ফরহাদ, সেই যাতে নির্বাচনে অংশ নিতে না পারে একটি রিট হয়েছিল। যাই হোক, সেই রিটটি আবার খারিজ হয়ে গিয়েছে। আমি একটু জানতে চাই যে এই রিটে এস.এম. ফরহাদ যে শিবিরের হয়ে সেটি এই নির্বাচনে অংশ নিতে না পারে, সেটাতে কারণ কি দেখানো হয়েছিল? আপনি তো লয়ার হিসেবে আছেন, সেই জায়গাটি জানতে চাই। এবং একই সঙ্গে জানতে চাই যে ডাকসু নির্বাচন সম্পর্কে আপনাদের দলের কি পরিস্থিতি। আপনাদের সংগঠন রয়েছে বাকছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি, এবং একে মানে বাকছাসকে সম্ভবত আমরা এই আন্দোলনের মাধ্যমেই মানুষের কাছে পরিচিতি পেল। আপনি নিজেও মনে হয় বাকছাসের করেছেন কিনা আমি জানি না, বাকছাসের ছিলেন কিনা, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে কী অবস্থা ডাকসু নির্বাচনে। জি, ধন্যবাদ আপনাকে। যে সকল দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে বলি, আমাদের এই ডাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যে রিটটি হয়েছিল সেটি নিয়ে, সেখানে শিবিরের যেই প্যানেলের যিনি জিএস প্রার্থী এস.এম. ফরহাদ হোসেন,
তাকে বলা হয়েছিল যে তিনি ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন এবং ছাত্রলীগের পোস্টেড নেতা বলে তাকে যেন ইলেকশন থেকে বাইরে রাখা হয় এটা বলে রিট করা হয়েছিল। আপনি সেখানে জানেন যে রিটের মূল কথা বলা হয়েছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, যার ফলে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু কেউ এখানে যুক্ত হতে পারছে না, ইলেকশন করতে পারছে না। তাহলে ছাত্রলীগ যদি কেউ করে থাকেন তাহলে তিনি যেই প্যানেলেই হোক না কেন তিনিও এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দাবি রাখেন না কিংবা করতে পারেন না। এই যুক্তিটা দিয়ে মূলত রিটটা করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল যে তাদের সহ যদি আরও কেউ থাকে এই ছাত্রলীগের সাথে কানেক্টেড তাদেরকে যেন বাদ দেওয়া হয়। কিন্তু দেখেন এরপরে কিন্তু হাইকোর্ট কী করলেন, হাইকোর্ট ডিভিশন এই পুরো ইলেকশনটাকে স্টে করলেন, অর্থাৎ স্থগিত করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাপেলেট ডিভিশনের যে চেম্বার জজ আদালত আছে সেখানে যাওয়া হয়েছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে। চেম্বার জজ যেটি করলেন যে হাইকোর্ট ডিভিশনের যে আদেশটি স্থগিত করলেন, অর্থাৎ ডাকসু ইলেকশন করতে কোনো বাধা নেই হিসাবে বললেন। তারপরে আমাদের অ্যাপেলেট ডিভিশনের ফুল বেঞ্চে শুনানি হলো ব্যাপারটি। সেখানে উভয় পক্ষ শুনানি করলেন, রাষ্ট্রপক্ষ, ইউনিভার্সিটি, ফরহাদের পক্ষে এবং রিটকারীর পক্ষে শুনানি করা হয়েছে প্রায় দিনভর, অর্থাৎ আমরা দেখলাম প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে শুনানি হয়েছে, পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করেছে। তো সেখানে অ্যাপেলেট ডিভিশন যেটা বলেছেন যে এস.এম. ফরহাদ উনি ছাত্রলীগের সাথে পোস্টেড না, এবং এস.এম. ফরহাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি এই জুলাই আন্দোলনের হিরো হিসেবে কাজ করেছেন, যেটা আমাদের আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সাবমিট করা হয়েছে ডকুমেন্ট। একই সঙ্গে রিটকারী আইনজীবী বলেছেন আমরা এই ইলেকশনটাকে স্থগিত চাইনি, আমরা চেয়েছিলাম যে ছাত্রলীগের সাথে কানেকশন থাকার নিমিত্তে ফরহাদের প্রার্থিতা বাতিল করা হোক। তো সেখানে ইউনিভার্সিটি বলেছিলেন যে যদি আপনাকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেখানে অ্যাপিল করার সুযোগ আছে ইউনিভার্সিটির পক্ষে। তো এই যে রিটকারী কোনো অ্যাপিল করেননি বা অন্য যে ফোরামগুলো ছিল আইনি পদক্ষেপগুলো না নিয়ে রিট করেছেন, অর্থাৎ এই রিটটা আইনিভাবে যথোপযুক্ত হয়নি। তখন অ্যাপেলেট ডিভিশন এটাকে খারিজ করে দিলেন এবং ইলেকশন করতে বাধা হিসেবে আদেশ দিলেন। এই যে ছিল ডাকসু ইলেকশনের এই যে আমাদের যেই আদালত প্রাঙ্গণের যে পদচারণা কিংবা আমাদের সবার মধ্যে একটা কিন্তু উত্তেজনা ছিল যে আসলে ইলেকশনটা হবে কিনা। কেউ কেউ বলছিলেন যে বিভিন্ন পক্ষ এখানে কাজ করছে, এই পক্ষ সেই পক্ষ ইলেকশন যদি না চায়, উনি হারবেন বলে চাচ্ছেন না, উনি জিতবেন বলে চাচ্ছেন না, এরকম অনেক কথাবার্তা কিন্তু ছিল। বাট আমরা মনে করি কে কে চেয়েছেন না চেয়েছেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। সো এই ভোট দেবার যে মানুষের একটা উৎসবমুখর পরিবেশ চাচ্ছিল, ডাকসু হতে পারে এই আমাদের জাতীয় ইলেকশনের আগে একটি প্রথম স্টেপ, যেখানে আমাদের যত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন আপনি জেনে খুশি হবেন যে এই ডাকসুতে প্রায় 40,000 কিন্তু ভোটার আছে এই ডাকসু ইলেকশনে। সেটা খুব কম ভোটার কিন্তু না। তাহলে 40,000 ভোটারকে যদি একটা কর্তৃপক্ষ খুব সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে যদি মেনটেন করতে পারে তাহলে বুঝতে পারবো আমরা বা বোঝা যাবে যে সেখানে কোনো দল কোনো গোষ্ঠী ইনফ্লুয়েন্স করছে কিনা বা কেউ সেখানে ভোট দখল করতে যাচ্ছে। 40,000 ভোটারের বিশেষত্ব হলো যে ক্যাটাগরাইজ ভাবে তারা প্রত্যেকেই অনার্স পড়ছে বা অনার্স করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সবচেয়ে না এখানে অনার্স মাস্টার্স এমফিল সবই আছে, অর্থাৎ সবাই উচ্চশিক্ষিত। Exactly. অর্থাৎ সাধারণ ভোটারের জায়গা থেকে এখানে তাদের শিক্ষার বিষয়টি এবং বিশেষায়িত শিক্ষায় তারা উচ্চশিক্ষিত, সেই জায়গা থেকে তাদের যে মতামত সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো মনে করি যে ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা দেখি সেখানে কিন্তু মার্কা দেখে ভোট দেওয়া হয়, এটা আছে। আগে ছিল যে ধানের শীষ, নৌকা বা দাঁড়িপাল্লা মার্কা দেখে ভোট দেওয়া হতো। এখন কিছু এলাকা ছিল যেখানে আপনি ব্যক্তি কলা গাছ নাকি আপনি ব্যক্তি শাকিল দেখা হয় না, আপনার মার্কাটা কি এটা দেখা হয়। কিন্তু ডাকসুতে হয়তো মার্কা দেখা হবে না, কারণ এখানে ব্যক্তি দেখবে যে মিস্টার এক্স কতটা আমাকে ভালোভাবে রাখবে বা ওয়াই কতটা আমার ভার্সিটির জন্য কাজ করবে। আমার বিশ্বাস যে ডাকসু ইলেকশনে আমাদের ভাই বোনেরা সবচেয়ে বেস্ট পার্সনকে চয়েস করবে, সে যে প্যানেলেরই হোক না কেন। কারণ আমরা চাই যে যারা যোগ্য, সবাই যোগ্য, এখানে কেউ অযোগ্য না, কিন্তু যারা এই ছাত্রছাত্রীদের জন্য বেটার কিছু করার মানসিকতা রাখে, দল মতের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারবে বা করবে বলে মনে করে, তাদেরই এখানে হওয়া উচিত। তাহলেই সম্ভব একটা চমৎকার ডাকসু। আরও একটি কথা জানতে চাই আপনার কাছে, তারপর আখতারুজ্জামান বাচ্চুর কাছে আসবো যে এবার কিন্তু বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং অনেকে বলছেন যে এই যে স্বতন্ত্র প্রার্থী এদের যে আগ্রহ, এই আগ্রহের জায়গাটি
এই শিক্ষার্থীদের মাধ্যমে সারা দেশে রাজনীতি বিমুখতা যে ছিল তরুণদের মধ্যে সেই জায়গাটিকে অনেকটাই কাভার করে দিয়েছে। আমি জানতে চাই যে ঠিক আপনি শেষ মুহূর্তে কি কেমন ভাইব্রেশন পাচ্ছেন ডাকসুর নির্বাচন নিয়ে? ডাকসু নিয়ে তো দেখেন সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়ে আছে। ডাকসু ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে, কতটা ইনফ্লুয়েন্স মুক্ত হবে, এটা কিন্তু সারা বাংলাদেশ দেখতে চাই। এবং দেখেন এই ডাকসু ইলেকশনে কিন্তু 28টি পদ আছে, সেখানে প্রায় আমরা দেখছি 471 জন প্রার্থী কিন্তু এখানে আছে। অর্থাৎ এক একটা পদের বিপরীতে কিন্তু অনেকজন, ধরেন প্রায় 10, 12, 13, 14 জন করে আছে। তাহলে এই যে এতজন করে আছে, বিভিন্ন পদের বিপরীতে আরও বেশিও আছে, কোথাও কোথাও 20-25 জনও আছে। তাহলে এই যে তরুণদের যেই রাজনীতিতে যুক্ত হওয়ার যেই মানে আকাঙ্ক্ষা কিংবা যুক্ত হওয়ার যেই একটা প্রসেস সৃষ্টি হয়েছে, এইটি আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে বলে আমি মনে করি। 1, 2 হচ্ছে তরুণদের রাজনীতিতে আসার যেই অবস্থানটা সৃষ্টি হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আগে যেটা হতো, তরুণরা বা আমি যদি আমার কথাও বলি, আমরা রাজনীতিতে আসবো কি না এটা ভাবতে হতো। বাংলাদেশের যে রাজনৈতিক কৃষ্টি কালচার খুব চমৎকার বা সুন্দর বা সুখের না। একই সঙ্গে বলা হতো, তুমি তো ছোটো মানুষ, তোমাকে দিয়ে রাজনীতি হবে না, তুমি আগে লেখাপড়া শেষ করো, চাকরি বাকরি করো, বুড়া হও, দাড়ি পাকুক, দেন তুমি ইলেকশন বা রাজনীতি নিয়ে ভাবতে পারবা। জুলাইতে যারা সবচেয়ে সামনে ছিল সবাই তরুণ ছিল। জুলাইতে জীবন দিয়েছে তরুণরা বেশি, এবং এই জুলাই অভ্যুত্থানে তরুণদের যেই একটানা আন্দোলন, এটার ফলে জুলাই অভ্যুত্থানে হাসিনার মতো স্বৈরাচার শাসক পালিয়ে গেছে। অর্থাৎ ডাকসু হবে আমাদের তরুণদের রাজনীতিতে প্রবেশ করার একটা প্রথম মাধ্যম, এবং এখানে তরুণরা তাদের যেই বিভিন্ন ম্যান্ডেট দিচ্ছে বা আমাদের বিভিন্ন বলছেন যে আমি এটা করতে চাই, সেটা করতে চাই, যোগ্য যারা তারা এখানে যুক্ত হবেন। এবং এটার মধ্য দিয়ে আমি মনে করি জাতীয় ইলেকশনের ক্ষেত্রে যেটা হবে, তরুণদের নেতৃত্ব দেওয়ার পরিস্থিতি বাড়বে। একই সঙ্গে জাতীয় ইলেকশনেও বিজয়ের যদি আমি দেখি, আমার কাছে মনে হয় বা আমি বিশ্বাস করি কথাটি আখতারুজ্জামান বাচ্চুকেই আমি বলতে চাচ্ছিলাম যে এনসিপি থেকে অ্যাডভোকেট শাকিলরা বারবার একটি কথা বলেছিল যে প্রয়োজনে 2টা বা 3টা সিটি কর্পোরেশনে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হোক, যাতে এই নির্বাচন কমিশনের সক্ষমতা কেমন এটি যেমন প্রমাণ করা যেতে পারে আগামী নির্বাচনটা কেমন হবে। সেটি কিন্তু শেষ পর্যন্ত বড় দল, বিশেষ করে বিএনপির আগ্রহের জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এমন না যে 2 দলের মধ্যে কোনো বিতর্ক হয়েছে, তারা তাদের দাবিটা করেছিল, বিএনপি বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন নেই। তবে এই যে 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচন, এই নির্বাচনটাকে কিন্তু এই শাকিলও বলল, অনেকেই মনে করছেন যে এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব রাখে না, কিন্তু তারপরও এই নির্বাচনটি ঘিরে এক ধরনের আবহ তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে বিএনপি কেমন ফলাফল করবে বা জামায়াত ইসলামী কেমন ফলাফল করবে, বা যেটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা যে দল নাগরিক পার্টি, তাদেরই বা কী পরিস্থিতি, আপনার কি মূল্যায়নটা কেমন? ধন্যবাদ শান্ত ভাই, আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং আমাদের সহ আলোচক শাকিল, অ্যাডভোকেট শাকিল, এনসিপি নেতা, তাকেও ধন্যবাদ। আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং আমাদের সহ আলোচক যেটা বলছিলেন যে আসলে তরুণ প্রজন্মকে রাজনীতি অনেকেই বলতো তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ। এখন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসুতে যারা ভোটার বা যারা প্রার্থী সবাই বাংলাদেশের শিক্ষিত শ্রেণী, এবং তারা খুব প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা সংস্কৃতি সব কিছুর একটি পাদভূমি। এখানে আসলে রাজনীতির সূতিকাগারও আপনি বলতে পারেন। আসলে ডাকসুর মাধ্যমে নেতৃত্ব তৈরির ডাকসুরকে বলা হয় নেতৃত্ব তৈরির কারখানা। দীর্ঘদিন পরে, যদিও 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল, আবার 6 বছর পরে এবার নির্বাচন, একদিন পরেই 9 সেপ্টেম্বর সেই নির্বাচন 9 সেপ্টেম্বর আমরা পড়ে গিয়েছি। 39,874 জন ভোটার, আবার সেখানে নারী ভোটার রয়েছে 18,859 জন, এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী, এবার বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী উল্লেখযোগ্য সংখ্যক, ভিপি পদে 45 জন, জিএস পদে মনে হয় এরকম 25 জনের মতো আছে, এরকম এজিএস পদেও
আরও বেশি 30 জনের মতো প্রার্থী বা কম বেশি হতে পারে এরকম প্রার্থী রয়েছে। তো ডাকসুটা আসলে জাতীয় নির্বাচনের আগে আপনি যেটা বললেন যে ডাকসু নির্বাচন কোন কে জিতবে হারবে এটার একটা প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে। হ্যাঁ, সেটা ডাকসু যদিও জাতীয় নির্বাচনের সাথে সেভাবে ওতপ্রোতভাবে জড়িত না, তারপরেও কিছু না কিছু প্রভাব তো সেটা পড়বেই, থাকতেই পারে। মানুষের প্রত্যাশা তৈরি হতে পারে যে এখানে যে ডাকসু নির্বাচনে কে জিতলো কে হারলো জাতীয় নির্বাচনের আগে সেই সেই প্রত্যাশা বা ভাবনা মানুষের মধ্যে চিন্তা ভাবনা থাকতেই পারে। তবে আমি মনে করি যে ডাকসু নির্বাচনটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ডাক্ট করে, এটা নির্বাচন কমিশন যারা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন কন্ডাক্ট করে তারা না, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর নির্ভর করবে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্রদল সেখানে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, তাদের সাথে কথাবার্তা বলে কেমন মনে হয়েছে যে ছাত্রদল বা ছাত্রদলের আদর্শকে কতটা এগিয়ে নিতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা? দেখেন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটি আদর্শিক সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া আদর্শিক সংগঠন। এই সংগঠনটি আদর্শিক রাজনীতি করে থাকে। আর আপনি দেখবেন যে আমাদের যে ছাত্রদলের যে প্যানেলটি দেওয়া হয়েছে, আপনি দেখবেন যে বিপি প্রার্থী আবিদ, আসলে তার যে জুলাই অভ্যুত্থানে তার যে ভূমিকা, সেই 5ই আগস্ট তার যে কণ্ঠ যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, আমরা আজকেই বিজয়ী হব, আজকেই আমরা জিতব, কিন্তু প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেই যে চানকার পোলে যে আবেগগণতার যে বক্তব্য, আমার এই যে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আসলে আমাদের খুবই তখন জুলাই যোদ্ধাদের মারাত্মকভাবে অনুপ্রাণিত করেছিল, আবেগতাড়িত করেছিল। এবং এর একটু পরে মুহুর্মুহু গুলিতে ওই স্থানে 3 জন মারা যায় এবং তারপরে সেই আবিদ তার সহযোদ্ধাদেরকে নিয়ে সেই শাহবাগের অভিমুখে রওনা দেয় এবং সেই ঠিকই 5ই আগস্ট সেই বাংলাদেশ বিজয়ী হয়, সেই আবিদরা বিজয়ী হয়। আমার দৃঢ় বিশ্বাস এই আবিদ এবং হামিম আমাদের ভাতিজা, আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের ভাতিজা, আমাদেরও ভাতিজা, খুব ভালো ছেলে আমার দেখা। আর এই হামিম আপনার যখন আমি দেখলাম যে ছাত্ররা যখন ঈদে বাড়িতে যারা যেতে পারতো না তাদের জন্য খাবারের ব্যবস্থা করতো, আবার মেডিকেল কমল নামে মেডিয়েট সে চালু করেছে। শিক্ষার্থীদের অনেক সময় দেখা গেছে যে রাতে ছাত্রীদের বিশেষ করে তারা বাইরে বের হয়ে চিকিৎসা নিতে পারে না, তাদেরকে ঔষধ পৌঁছে দেওয়া, সেই কাজগুলি করেছে। সে প্রথাগত ছাত্র রাজনীতির বাইরে বেরিয়ে এসে সে অনেক কাজ করেছে। মায়ের পদে নির্বাচন করেছে, অত্যন্ত মায়াবী একটি চেহারার ছেলে। আমি খুব আশাবাদী যে সে যেভাবে আবিদ যেভাবে বলেছে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ছাত্রদল বা আবিদদেরকে ছেড়ে যাবে না। আমার বিশ্বাস যে বিপুল ভোটে আবিদ, হামিম এবং মায়ের পরিষদ বিজয়ী হবে এবং বাংলাদেশ বিজয়ী হবে। জুলাই অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, বাংলাদেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভুলে যাবে না, বাংলাদেশ ভুলে যাবে না এবং তাদেরকে স্মরণ রাখবে এবং তাদেরকে বিজয়ী করবে। আর আমরা একটু শাকিল, আমাদের ছোট্ট একটু বিরতি নিতে হবে, তার আগে আমি একটু আপনাকে প্রশ্নটা করে যাই। সেটি হলো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনের দিকে এক ধরনের নজরদারি কিন্তু সবারই আছে এবং একটি বড় দল যারা ফ্যাসিস্ট হিসেবে তাদের নেতা নেত্রীরা সবাই মিলে পালিয়ে গিয়েছে, সেই দলের কর্মসূচি স্থগিত আছে এবং ছাত্র সংগঠনটি ছাত্রলীগ নিষিদ্ধ অবস্থায় আছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই ডাকসু নির্বাচনে এই তাদের পক্ষ থেকে কোনো ধরনের সংকট হতে পারে কিনা, তাদের পক্ষ থেকে কোনো হামলা টামলা এই জাতীয় হতে পারে কিনা? আমরা এখন পর্যন্ত হামলা হতে পারে বলে মনে করছি না, কারণ সরকার এই বিষয়ে যদিও চেষ্টা করছে, বাট সারা বাংলাদেশ দেখেন গত কয়েকদিনে কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনেক গুণ বেড়েছে। এটা নিয়ে আমরা আশঙ্কা করছি সমস্যা হতেও পারে, কিন্তু আমার প্রত্যাশা আজকে দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেশি উন্নতি করার জন্য মানে উচ্চ লেভেলের মিটিং হয়েছে। আমার প্রত্যাশা যে সেখানে খুব চমৎকারভাবে জেএমপি থেকে শুরু করে সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে, একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা সহ
ভোট কেন্দ্র, ব্যালট বাক্স প্রত্যেকটা বিষয় নিশ্চিত করবে। যদি কোনো এক জায়গাতে নিশ্চিত করতে সক্ষম না হয় তাহলে সেটি কিন্তু ঠিক ডিরেক্টলি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। কারণ ডাকসুটা খুব ছোট্ট একটি পরীক্ষা এটা তো একটা আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রাম এটা করছে, ইলেকশনটা করছে। এখানে রাষ্ট্রের তেমন কোনো ইনভলভমেন্ট নাই। রাষ্ট্র শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করবে, বাকি কোনো কিছু রাষ্ট্রকে করতে হচ্ছে না। বাট সেখানেও যদি ছাত্রলীগ, আওয়ামী লীগ কেউ কোনো ধরনের বিধ্বংসীমূলক কোনো কাজ করতে পারে কিংবা কোথাও গিয়ে তারা হামলা করতে পারে বা করার সুযোগ পায়, ধরে নেওয়া হবে সেখানে রাষ্ট্র ব্যর্থ হবে এবং রাষ্ট্র আগামী বাংলাদেশ গঠনের জন্য যে কাজ করতে চাচ্ছে সেটা রাষ্ট্র অনেকাংশেই তার কাজ ব্যাহত হবে। আমরা আশা করছি যে এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীর যারা থাকবেন তারা এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই দিকটায় নজরদারিতে রাখবে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। জাতীয় নির্বাচনের বিষয়ে আসতে চাই। আপনাদের দলকে এখনও পিআরের বিষয়ে ভাবছে কিনা, পিআরকে নিয়ে এগোতে চায় কিনা? জি আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা দুটো বিষয়ে বারবার কথা বলেছি। এক, ইলেকশনটি হবে আগামীর গণপরিষদ নির্বাচন। দুই, অবশ্যই পিআরের দাবিটি আমাদের আছে এবং এই আমাদের যে দাবিটি আমরা করেছি এখান থেকে আমাদের কোনোভাবেই নড়চড় হবে না। একটু আমি প্রায়ই আমরা বলছি যে ইলেকশন যদি কালকেও হয় আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু অবশ্যই ইলেকশনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ গতানুগতিক সংসদ নির্বাচনটা হওয়ার মাধ্যমে বাংলাদেশ শুধুমাত্র একটি নতুন সরকার পায়, একটি দল কিংবা একটি গোষ্ঠী সরকারে বসছে এবং তারা জনগণের উপরে শাসক হিসেবে স্ট্রিম রুলার চালাচ্ছে। কিন্তু আমি জনগণ, আমি রাষ্ট্রের মালিক, আমি যে রাষ্ট্রের মালিকানা বুঝে পাবো এটা কোনো দিন কোনো দল কিংবা কোনো সরকার আমাকে মালিকানা বুঝে দিতে পারেনি। সংবিধান বলছে জনগণ এই রাষ্ট্রের মালিক, কিন্তু আমি জনগণ হিসেবে বা সিটিজেন হিসেবে আমার সঙ্গে মালিকের ব্যবহার করা হয় না, বরং আমার সাথে প্রজার মতো, ভৃত্যের মতো ব্যবহার করা হয়, চাকরের মতো ব্যবহার করা হয়। এই জন্য মেরে ফেলা তো হয়েছে। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে ইন্দোনেশিয়াতে মাত্র একজন মৃত্যুবরণ করেছিল, তাও তাকে কিন্তু মেরে ফেলা হয়নি। সে একজন রাইডার, মানে সামহাও যখন পালাচ্ছিল তাকে কিন্তু একটা মানে কি বলে এটাকে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর ইন্দোনেশিয়া ফুলে ভেবে উঠলো, সেখানে সব মিলিয়ে বলছে 7 থেকে 10 জন মৃত্যুবরণ করেছে। ইন্দোনেশিয়ায় কিন্তু দেখেন কত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল। অথচ বাংলাদেশে 2000-এর বেশি তাজা প্রাণ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তারপরেও কিন্তু আমরা আজ পর্যন্ত শাসন কাঠামোর সিস্টেমটা চেঞ্জ করতে পারি নাই এবং আমাদের যে বলছি আমরা রাষ্ট্রীয় যে সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি না। এই জন্য আমরা বলছি বাংলাদেশের এই মুহূর্তে এই অভ্যুত্থান পরবর্তীতে সেকেন্ড রিপাবলিক স্টার্ট হয়ে গেছে। আপনি মানেন কিংবা না মানেন, সেকেন্ড রিপাবলিক স্টার্টেড। তাহলে সেখানে একটি নতুন সংবিধান লাগবে আর তার জন্য গণপরিষদ নির্বাচন মাস্ট। এখন হতে পারে ইলেকশন গণপরিষদ এবং জাতীয় একসাথে, হতে পারে দুটো আলাদা, হতে পারে একটা শেষ করে। গণপরিষদের মাধ্যমে আপনারা কি গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্য কি হবে? এখানে উদ্দেশ্য হবে নতুন সংবিধান তৈরি করা এবং ঠিক ওই সংবিধানের আলোকেই নতুনভাবে আবার জাতীয় ইলেকশন হবে। তাহলে এই সংবিধানের মাধ্যমে যদি আমরা একটা নতুন শাসন কাঠামো তৈরি করতে পারি এবং যদি জনগণের সাথে এই রাষ্ট্রের সরকারের মালিকানা বুঝিয়ে দেওয়ার আমরা রোডম্যাপটা ঠিক করতে পারি, তবেই নতুন যে সরকার আসবেন সেটা বিএনপি আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, সবাই মিলে আসুক, কোনো সমস্যা নেই। তাহলে তারা জনগণের কাছে সবসময় বাধ্য থাকবে জনগণের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমার কথা হলো যে এই যে এখানে আপনারা বারবার পিআর পদ্ধতির কথা বলছেন, আমি জানি না পিআর পদ্ধতি নিয়ে আপনার নিশ্চয়ই রিসার্চ আছে, আপনাদের দলেরও রিসার্চ আছে। আমি যতটুকু ব্যক্তিগতভাবে রিসার্চ করেছি সেটা দেখেছি ইউরোপের সবচেয়ে উন্নত যে দেশগুলো এবং যাদের শিক্ষা ব্যবস্থা সর্বোচ্চ লেভেলের এবং তাদের গণতন্ত্রও সারা বিশ্বের মধ্যে সমুন্নত এবং এরকমের 10টি দেশ দীর্ঘ সময় ধরে পিআর পদ্ধতিতে ভোট করে আসছে। এখানে এরকম আমি নামটা ভুলে গিয়েছি, জার্মানিতে এরকম একটি দল আছে, তারা 12% করেই ভোট পেয়ে আসতেছে 50 বছর। বাংলাদেশে কি এখন পিআর পদ্ধতিতে এই ভোটাররা যেতে পারবে কিনা? আমি প্র্যাকটিক্যাল জায়গা পিআর পদ্ধতি
করা উচিত কি উচিত না সেটা জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে ভোটার যারা এই নির্বাচনের অন্যতম প্রধান স্টেক হোল্ডার, তারা কি এই পিআর পদ্ধতিতে রাজি কিনা যেতে। কমফোর্টেবল হবে কিনা? প্রথমত হচ্ছে বাংলাদেশে কিন্তু ইনডিরেক্টলি পিআর পদ্ধতি আছে। যেমন কিভাবে আছে? ধরেন ঢাকাতে যতগুলো আসন আছে, এই আসনে যারা নির্বাচন করে বিভিন্ন দল থেকে, বেশিরভাগ কিন্তু ঢাকার স্থানীয় না, বিভিন্ন জায়গার, নোয়াখালীর একজন ঢাকায় করছে, বরিশালের একজন ঢাকায় করছে। ওনাকে ভোট দিচ্ছে মানুষ কি দেখে? ব্যক্তি দেখে না, মার্কা দেখে ভোট দিচ্ছে। উনি ধানের শীষের, কিংবা উনি শাপলার, কিংবা উনি দাঁড়িপাল্লার। তাহলে এই যে মার্কা দেখে মানুষ ভোট দিচ্ছে, ওখানে শাকিল দেখছে না, দেখছে শাকিল কোন দলের, দল দেখে ভোট দেয়। এটা একটা পেয়ার পদ্ধতি। বাংলাদেশে ইনডিরেক্টলি পেয়ার পদ্ধতির একটা অ্যাপ্লিকেশন কিন্তু আছে। এখন প্রশ্ন করতে পারেন, যেটা অনেকে বলে যে আমি ভোট দিচ্ছি মেহেরপুরে, এমপি হচ্ছেন ধরেন রংপুরে গিয়ে, এটার উত্তর কি হবে? দেখেন, আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং আমরা যেরকমটা আমাদের রাজনৈতিক শিষ্টাচার আমরা মানতে পারি না, বিধায় আজকে প্রশ্নটা আসছে যে পিআর পদ্ধতি হলে কতটা কমফোর্ট হবে, জনগণ কতটা সুন্দরভাবে তাদের রাইটস অ্যান্ড লাইবিলিটিসটা মেনটেন করতে পারবে, আমরা কতটুকু পারবো। এটার চেয়ে ভিন্ন জায়গায় যদি আমরা বলি, যদি সংসদকে কার্যকর করতে চান, তাহলে যত দল এখানে ইলেকশন করছে এবং ওই দল যদি 1% ভোট পায় সাপোজ, তাহলে সে 3টি সিট পাবে সংসদে, পাওয়ার কথা 300টা সিট হলে। তাহলে ওই দলের 3টা লোক সংসদে বসা উচিত, কারণ এই দলটাকে বা এই ব্যক্তিটাকে বা এই পুরো মানুষগুলোকে এত পার্সেন্ট মানুষ বা এত লাখ মানুষ বিশ্বাস করেছে, তাদেরকে প্রতি আস্থা রাখতে চাই। তাহলে ওই মানুষগুলোর কণ্ঠস্বর পৌঁছাতে পারবে ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলোর কণ্ঠস্বর আমি পৌঁছাতে পারবো না। ধরেন হিন্দু কমিউনিটি যারা আছে, হিন্দুর যত সমস্যা আছে, আমি অনেক কিছুই বলতে পারি না। আচ্ছা দেখেন, হরিজন যারা আছে, তাদের কণ্ঠস্বর কি সংসদে পৌঁছায়? তাদের নীরব কান্না রয়ে গেছে। বাংলাদেশে এনসিপি প্রথম যারা হরিজন গোষ্ঠীর লোকদেরকে এনসিপির সেন্ট্রাল কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রেখেছে। আমরা চেয়েছি সকল দল, সকল গোষ্ঠী, সকল মতের মানুষজন আমার এখানে যুক্ত হোক। আমি একটু আখতারুজ্জামান বাচ্চুর কাছে আসতে চাই। আমি সঙ্গত কারণেই শাকিলের কাছ থেকে পিআর পদ্ধতিটা জেনে নিলাম, যেহেতু দাবিটা তাদের। বিএনপির তো বাংলাদেশের সব উপজেলাতেই বিএনপির যে 7টি 8টি অঙ্গ সংগঠন রয়েছে মূল দল সহ, তাদের কমিটি দেওয়া আছে আমি যতটুকু জানি। এবং এছাড়াও বিএনপির সাথে অন্তত প্রায় 10টিরও বেশি পেশাজীবী বা এই জাতীয় সংগঠন রয়েছে, যেগুলো খুবই সাংগঠনিকভাবে খুবই সফল এবং বিভিন্নভাবে তারা খুবই জননন্দিত। এগুলো একটি দলের শক্তিকে নির্দেশ করে। তো বিএনপি যদি সর্বোচ্চ ভোটই পায়, অনেকের ধারণা যে যেভাবে সমর্থন সেই জায়গা থেকে সর্বোচ্চ ভোটই পায়, সেক্ষেত্রে এই পিআর পদ্ধতিতে বিএনপির গা ব্যথাটা কোথায়? দেখেন, আপনি বলছেন রাষ্ট্রের মালিকানা জনগণ, যে জনগণ যারা আপনার নির্বাচন বা ভোটের মেইন স্টেক হোল্ডার, সেই জনগণের জন্য আপনি একটা পদ্ধতি চালু করবেন। যদি তারাই না বুঝে, তো আপনি নিজে আপনি মত, জনগণের মত বলে চালিয়ে দেওয়ার, এটার তো কোনো মানে হয় না, অর্থহীন। আপনি বলছেন জনগণের কথা, কিন্তু জনগণ যে জিনিসটা বুঝে না সেটি আপনি চাপিয়ে দিবেন, এটা তো হইতে পারে না। জনগণ কি পিআর পদ্ধতি বুঝে? সাধারণ মানুষ, সাধারণ যে ভোটার, এই দেশের যে কোটি কোটি ভোটার, আপনি গ্রামে যান, তারা কি পিআর পদ্ধতি বুঝে? তারা কি এই পিআর পদ্ধতিটা তাদের উপর চাপিয়ে দেন? পিআর কি আপনি যা জিজ্ঞেস করেন গ্রামের মানুষকে, তারা তো বুঝে না ভাই। যে জিনিসটা যারা ভোট দিবেন, যারা আপনার মেন স্টেক হোল্ডার, যারা ভোটার, যারা সাধারণ মানুষ, তারা চায় সরাসরি তারা ভোট দিবে তাদের প্রার্থীকে, তারা সেই প্রার্থীকে দেখে এবং মার্কা দেখে তাদের পরিচিত লোককে ভোট দিবে। আর পিআর একটি অদ্ভুত পদ্ধতি, আমি বলেছি যে ভোট দিবে গফরগাঁও, এমপি হবে ঠাকুরগাঁও। অর্থাৎ পিআর পদ্ধতিতে আপনার কোনো প্রার্থী পছন্দ করার কোনো সুযোগ থাকবে না। জনগণ তো প্রার্থী পছন্দতা, ধরেন আমার কথা বলেন, আমি আমার ময়মনসিংহ 10 গফরগাঁও পাগলা, এখানে 2টি থানা, একটি পৌরসভা। আমি ওই এলাকার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, মহল্লা, ওয়ার্ড আমি চিনি। ওইখানের কী সমস্যাগুলো আমি জানি। জনগণও সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারে, ইন্টারাক্ট করতে পারে, তাদের সমস্যাগুলি বলতে পারে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে তারা কে ওইখানে প্রার্থী, আমি আখতারুজ্জামান বাচ্চু ভালো না মন্দ,
সেটা পছন্দ করার ক্ষমতা ওই জনগণের হাতে থাকবে। আর পিআর পদ্ধতিতে ভোট হলে ওইখানে কোনো প্রার্থী থাকবে না। না, এটা তো তো- আপনি আপনার কথা থেকে যেটা বুঝলাম যে আপনি আপনাকে একজন উদাহরণ হিসেবে দিলেন, কিন্তু সারা এভাবে দেশের কিন্তু ক্ষেত্রে বোঝা যায় যে একই উদাহরণ। যদি আপনার ব্যক্তিগত জায়গা থেকে যে উদাহরণ দিলেন এটা সারা দেশের না, ক্ষেত্রে সারা দেশের ক্ষেত্রে আপনি ধরেন কোনো থানায় পিআর পদ্ধতিতে কোনো নির্বাচনী আসনে কোনো প্রার্থী থাকবে না। ওই দলকে ভোট দিবে, ওই মার্কাকে ভোট দিবে। তার মানে কি জনগণের প্রার্থী পছন্দ করার লোক, ওই প্রার্থী ভালো না মন্দ সেটা বিবেচনা করার সুযোগ থাকবে না। তাহলে তো এটা কোনো জনগণ তো এই ধরনের এটা কি, ভোট চায় না। খুব বেশি বড় ডিল? জনগণ তো অবশ্যই, অবশ্যই। বিভিন্ন স্থানেই মানুষ ভোট দিয়ে যাচ্ছে, সেটা সে দেখেন- হয়তোবা ধানের শীষ জানে, ধানের শীষ না, দিয়ে না, যাচ্ছে, সেটা কিন্তু একটা percentage। সেই ব্যক্তিটা কে দাঁড়াচ্ছে সেটা তো না, আপনি ধরেন মার্কাকে একটা পার্সেন্টেজ ভোট দেয়, যে ধানের শীষ দেখে একটা পার্সেন্টেজ ভোট দেয়। আবার একটা পার্সেন্টেজ সচেতন যারা ভোটার তারা কিন্তু ব্যক্তিকেও দেখে যে এই ব্যক্তিটা ভালো না মন্দ, এই ব্যক্তিটিকে ভোট দিলে আমার এলাকার উন্নয়ন হবে নাকি সে লুটপাট আবার করবে। এটাও কিন্তু দেখবে যে যেমন ধরেন এনসিপির একটা সুবিধা আছে, বিল্ট ইন সুবিধা আর কি, যে তাদেরকে কোনোদিন নির্বাচন করেনি, তো নির্বাচন করে দুর্নীতিও করেনি। কিন্তু বিএনপির কিন্তু যেহেতু বড় দল, তাদের তো এক একটি আসনে একাধিক প্রার্থী রয়েছে, যোগ্য প্রার্থী, এবং সাবেক যারা সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। রাজনীতিবিদদের অনেক অভিযোগ হয়তো বা সঠিক নয়, তা তবুও আছে। একইভাবে ঠিক সারা দেশে বিএনপির যে পরিস্থিতি এখন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় পিআর পদ্ধতিতে হলেই তো আমার মনে হয় যে বিএনপির জন্য ভালো, তাহলে যতটা ভোট পাবে সব ভোটই কাউন্ট হোক? দেখেন বিএনপি এটা আমার ধারণা বললাম, আমি আমার ধারণা দেখেন, মানতে হবে তা না। বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। শহীদ নিঃসন্দেহে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। দেশনেত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, জনগণের আস্থার প্রতীক। আর আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর এই গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। দেখেন আমাদের নামে 60 লাখ মামলা, 60,000 মামলা, 1,70,00,000 আসামি। তো এখন আমরা যে এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই দলটি গিয়েছে, জনগণকে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম বিএনপি নেতৃত্ব দিয়েছে, আপনি বিএনপিকে মানে অন্যভাবে ট্রিট করা, আপনি বলতেছেন এত বছর নেতৃত্ব দেওয়ার পর বিএনপির, দেখেন আমাদের নেত্রীর বিরুদ্ধেও এই ফ্যাসিস্টরা বলেছে যে এতিমের টাকা চুরি করেছে। মজলুম নেত্রী দেশনেত্রী বেগম এই খালেদা জায়গাটা জিয়া। বেগম আপনি খালেদা দেখেন- জিয়া এখন যে অবস্থানে পৌঁছে গেছে, তিনি এখন নিঃসন্দেহে জাতীয় নেতা হিসেবে আছেন। জি। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এক্সিস্টিং কোনো রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার তার রাজনৈতিক জায়গা থেকে ভুল কিছু হবে। এনসিপির কাছে আসতে চাই, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, ফেব্রিকেটেড, মিথ্যা, এগুলো এখন তো চলে নানা না, মানে আপনার তারেক রহমানের বিরুদ্ধেও বেগম দেওয়া খালেদা হয়েছে। জিয়ার বিরুদ্ধে- আর আপনি যেটা বলছেন নতুন দল, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। দেখেন দেখেন না, তুলনামূলকভাবে কম। না দেখেন, তারা তো- আমি সেদিকে যেতে চাই না। আপনি যেহেতু বলেছেন, আমার একটা পয়েন্ট যেহেতু আপনি তুলে দিয়েছেন, একটু বলতেই হয়। দেখেন শেখ হাসিনা গর্ব করে বলতো যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকা টাকায় না। আমি ওনাদের তো সরকারে রয়েছেন, ওনাদের প্রতিনিধি সরকারে রয়েছেন, ওনাদের একজন উপদেষ্টারও এরকম সহকারীর এরকম দেখা গেছে টাকা, এরকম অভিযোগ। তো সুতরাং অল্প দিনে ওনারা অনেক ফুলে ফেপে অনেকেই বড় হয়েছেন। আমরা ভাই রাজপথের দল, জনগণের দল, আমরা জনগণের সাথে আছি। বিএনপি জনগণের সাথে ছিল, NCP ও তো আছে এবং রাজপথ থেকেই থাকবে। এসেছে। হ্যাঁ, রাজপথ থেকে এসেছে, কিন্তু অল্প দিনে ওনারা আবার বিত্ত বৈভবের মালিক হয়েছেন। অনেকে আবার ওনাদের আমরা জুলাই বিপ্লবে ছিলাম, ওনারাও ছিলেন। যারা এখনো জুলাই বিপ্লবে রিক্সা দিয়ে চলতো, পায়ে হেঁটে চলতো, এখনো পায়ে হেঁটে চলে, অনেকে আবার প্রাডো গাড়িতে চলে। পার্থক্যটা এইখানেই। আপনার দল অল্প দিনের না বেশি দিনের, আমি জানি না, আমি আলোচনা শুরু করেছিলাম পিআর পদ্ধতি নিয়ে, সেখানে আমাদের আলোচনা আমাকে একটু অ্যাডভোকেট শাকিল আপনি একটু বলবেন যে নতুন সংবিধানটা কতটা গুরুত্বপূর্ণ? এটি তো
বারবার যদি ধরে নেওয়া হয় বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে, সেখান থেকে বিএনপিরও কিন্তু দায় আছে। বিএনপি বারবার বলছে এবং তারা এটিকে যেই সংস্কারের কথাগুলো বলা হয়েছে সেই সব কিছুকে তারা রেটিফাই করে নিতে পারবে আগামী সংসদে। কিন্তু এরপরও আপনারা কেন এই নতুন সংবিধানের কথা বলছেন? আচ্ছা, দুটি বিষয় বলি। প্রথমত হচ্ছে যে নতুন সংবিধান এই জন্যই বলছি, আমাদের যে সংবিধানটা হয়েছে, এই সংবিধান তৈরির যে প্রসেসটা ছিল 1972 এই প্রসেসের মধ্যে ভুল ছিল। তৎকালীন সময়ে যে গণপরিষদটা ছিল, এই গণপরিষদ কিন্তু সংবিধান তৈরি গণপরিষদ ছিল না। এটা ছিল পূর্ব পাকিস্তানের একটা গণপরিষদ হওয়ার, মানে সংসদ নির্বাচনের জন্য পূর্ব পাকিস্তানের সংসদ নির্বাচন ছিল। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে বেশি মানুষ নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আমাদের স্বাধীনতা পরবর্তীতে তাদেরকে দিয়ে গণপরিষদ করা হলো। অর্থাৎ আমি তৈরি মানে হলাম বাংলাদেশের নির্বাচন না, সেটা না, পাকিস্তানের নির্বাচন দিয়ে পাকিস্তানের বাংলাদেশের নির্বাচনে প্রথম যারা- শাসন শুরু হলো। Yes, যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে বলা হলো তুমি গণপরিষদ সদস্য হয়ে যাও। তাকে দায়িত্ব দেওয়া হলো কি, আপনি সংবিধান রচনা করবেন। তাহলে জনগণের সাথে ওখানে কিন্তু একটা চালাকি করা হয়েছে। অর্থাৎ জনগণ জানে না যে আমি যাকে ভোট দিব সে সংবিধান তৈরির জন্য যাচ্ছে নাকি সে যাচ্ছে শাসন করার জন্য। জনগণ ভোট দিল যে সে যাবে পুরো পাকিস্তানকে শাসন করতে যাবে, এটা অবশ্যই ভালো, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হলো কি সংবিধান তৈরির জন্য। তাহলে এই প্রসেসে প্রথমে একটা আমাদের ভুল হয়েছে। সেকেন্ড হচ্ছে, এই সংবিধানের যতগুলো নিয়ম নীতি আছে আপনি যদি দেখেন খুবই কঠিন, এবং সেই সংবিধানে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা দুই একজনের কাছে কুক্ষিগত করা হয়েছে। ভাই একটু পরে বলতে পারে যে সংস্কার কমিশনের এগুলোর কথা হচ্ছে, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা হচ্ছে, আমি সেখানে আসব। এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে, কিন্তু সংবিধানের মধ্যে যা যা থাকা দরকার তার অনেক কিছুই নাই। সংবিধান এত মোটা লেখা দরকার নাই, সংবিধান খুব শর্ট হোক, কিন্তু সংবিধান আমার রাইটসটা এনশিওর করুক। প্রশ্ন করতে পারেন যে সংবিধানটা যদি আমি চেঞ্জ করি তাহলে কি সব রাইটস এস্টাবলিশ হবে? হবে না। এই এস্টাবলিশ করার জন্য আমাকে এমনভাবে নিয়মটা বেঁধে দিতে হবে যেন আমি সংসদে যাওয়ার পরেও, কিংবা আমি প্রধানমন্ত্রী হওয়ার পরেও, কিংবা আমি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরেও সংবিধানকে দলিয়ে কিংবা কোনো ব্যক্তির রাইটসকে আমি ভায়োলেট করে এগিয়ে যেতে না পারি। এক। দুই হচ্ছে, যখন গণ অভ্যুত্থান হলো 5 আগস্টে, আমরা যখন রাজপথে ছিলাম, আমরা যখন গণভবনে ঢুকে পড়লাম, এই গণভবনে ঢুকেছে কিন্তু সংবিধানকে রেখে না, সংবিধানকে বাতিল করে, সংবিধানকে পায়ে মেরিয়ে। অর্থাৎ এই 5 আগস্ট হওয়ার এই সঙ্গে সঙ্গে সংবিধানের অধীনে যে সরকারটি ছিল, যে প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে তো সরিয়েই দেওয়া হলো, তারা এক্স্যাক্টলি পালিয়ে সরিয়ে গেল। দিয়ে আমরা এই সংবিধানকে ভায়োলেট করে, সংবিধানকে পা মারিয়ে কিন্তু আমরা 5 আগস্ট ঘটিয়েছি। অর্থাৎ 5 আগস্ট ঘটার সঙ্গে সঙ্গে এই সংবিধান ফেল করেছে এবং এই সংবিধান বাংলাদেশে আর নাই। আচ্ছা, এখন আমাদের এই বর্তমান যে সরকার চলছে, এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে একটি নতুন সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশে তার 3টা ম্যান্ডেট ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। তাহলে বিচার, সংস্কার, নির্বাচন যদি করতে চান, বিচার তো করবে গণঅভ্যুত্থানে চলছে, কতটুকু হয়েছে সেটা প্রশ্নের ব্যবসায়, সেই প্রশ্নে আমি আসছি না। সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে সংবিধান করতে হবে। একই সঙ্গে এই রাষ্ট্রের পরিচালনার জন্য মৌলিক যা দরকার সেটা করতে হবে। দেখেন, আজকে যদি আমি বলি ইলেকশনের কথা বলি, এই ইলেকশনে যেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এটা কোনোভাবেই যৌক্তিক না। কারণ নির্বাচন কোনটা হবে, গণপরিষদ নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে হবে কোনটা পরে হবে। শাকিল, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমি আখতারুজ্জামান বাচ্চুর কাছে আরও বিরতির থেকে ফিরে, তবে আমি একটি কথা শাকিল আপনাকেও বলে রাখি, আপনিও বিরতির পরে এই উত্তর দিতে পারেন। আমি শেষ করে দিই, আমার কথা শেষ হয়নি, 30 সেকেন্ড দিব জাস্ট। এটি হচ্ছে ঐক্যমত কমিশনে কিন্তু সব দলকে নিয়ে কথা হচ্ছে যে আমরা এখন কোন নির্বাচনটা আগে যাব, জাতীয় নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন, নাকি শুধু জাতীয় নির্বাচন নাকি শুধু গণপরিষদ, নাকি দুটো একসাথে। এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, ডিসিশন ফাইনাল হয়নি। তাহলে যেখানে আপনি ঐক্যমত কমিশন করলেন, ঐক্যমত কমিশন করার মাধ্যমে আপনি সবাইকে নিয়ে বসছেন যে কোন প্রসেসে আমি আগাবো, সেই প্রসেসটা ফাইনাল হওয়ার আগে আপনি বলে ফেললেন যে জাতীয় ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে এবং এই হচ্ছে আমার রোডম্যাপ। এটা জাতির সাথে ডিরেক্টলি প্রতারণা, এবং এটি এই যে সিসি বা গভর্নমেন্ট যেটা করেছে, প্রতারণাটা কোনোভাবেই সরকার, অবশ্যই সরকার করেছে, নির্বাচন কমিশন সরকার করেছে, কারণ ইলেকশন কমিশন সরকারের অধীনে। তাহলে আপনি একদিকে বলছেন যে আসেন বসি একসাথে কথা বলি কোনটা হওয়া উচিত, আপনি আরেকদিকে আপনি দিয়ে ফেলছেন, এটা হতে পারে না। আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনার 5ই আগস্ট যখন সরকারের পতনই হলো, 5ই আগস্টে শহীদ মিনারে কেন সংবিধানটা শপথ নেওয়া হলো না কেন? উন্নত করা হলো না কেন, সমুন্নত করা হলো না কেন? এখন নির্বাচনের আগে কেন এই দাবি
যখন সারা দেশের মানুষ নির্বাচনকে নিয়ে স্বপ্ন দেখছে, সেখানে আপনারা এই দাবি তুলছেন কেন? আখতারুজ্জামান বাচ্চু, আপনি অবশ্যই এরও উত্তর দিবেন। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু আখতারুজ্জামান বাচ্চুকে দিয়ে শুরু করতে চাই। অ্যাডভোকেট শাকিল কিন্তু বললেন যে এই নির্বাচন আসলে আগে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে বা নির্বাচন কমিশন, যেটাই হোক এটি কোন নির্বাচন, জাতীয় নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন, এবং নতুন সংবিধান বা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো একই সাথে। এই নতুন সংবিধান মানেই জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করা, এবং কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়েও আপনাদের দাবি তোলা হচ্ছে। এই যে এই বিষয়গুলোকে নিয়ে বিএনপি বিভিন্ন বিরোধিতা করে আসছে, কিন্তু সত্যিই যদি নির্বাচনের আগে এনসিপি এই ধরনের দাবি তুলে নির্বাচন থেকে বয়কট করে এবং নির্বাচন বয়কট করে বা নির্বাচন না যেতে চায়, আমি জানি না এনসিপির কি এখনও সিদ্ধান্ত আছে কিনা, রাজনৈতিক দলের সিদ্ধান্ত পরিবর্তন হয়, সেক্ষেত্রে বিএনপির চিন্তাভাবনা কি থাকবে? দেখেন, দেশের মানুষ কিন্তু 2014 সাল, 2018 সাল, 2024 সাল দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই। এই যে ভোট বঞ্চিত মানুষ, তাদের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাই জুলাই বিপ্লবে একটি বিরাট নিয়ামক হিসেবে কাজ করেছে। অধিকার বঞ্চিত মানুষ সংগ্রামে নেমেছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে। তো এখন মানুষ তো ভাই দীর্ঘ বছর ভোট দিতে পারে না, ভোট বঞ্চিত। জনগণ তো ভোট দিতে চায়। আর ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি যে দেশে জাতীয় নির্বাচন হবে, সারা দেশ এখন নির্বাচনমুখী। এখন আপনি এসে এই দাবি ওই দাবি তুলছেন। আমাদের এনসিপি, ওনারা তো এই সরকার গঠন করেছে। ওনারা এনসিপি প্রধান উপদেষ্টা, ওনারা বলে থাকেন যে নিয়োগকর্তা, ওনারাই নিয়োগ দিয়েছেন। ওনাদের প্রতিনিধি, ওনাদের 2জন প্রতিনিধি, 3জন 4জন ছিলেন, এখনো 2জন রয়ে গেছেন। কিন্তু এখন এনসিপি বলে যে এখন সরকার চলছে, ওনারা এখন গণপরিষদ, এই দাবি ওই দাবি, আজকে এটা কালকে ওইটা নিয়ে আসছেন, পিআর এইসব। তো ওনারা এই যে নতুন সংবিধান ওনারা করলেন না কেন? ওনারা যখন 5 তারিখে সরকার গঠন, 5 তারিখে যখন ফ্যাসিস্টরা পালিয়ে গেল, তখন তো সব কিছুর নিয়ামক ওনাদের হাতেই ছিল। ওনারা ইউনূস সাহেবকে নিয়ে এসেছেন, অন্যদেরকেও নিয়োগ দিয়েছেন। তো এখন ওনারা এই কথাগুলো তখন বলেন নাই কেন? এই অনুভূতিটা তখন ওনাদের কাজ করেন নাই কেন? আসলে বিষয়টা হলো, তখন ওনারা অনেক কিছু করতে পারতেন। ওনারা যদি মনে করতেন যে নতুন সংবিধানের প্রয়োজন, তখন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে সব দল যদি একমত হতো, তখন সেটা করা যেত। তখন ওনারা এই তাগিদ অনুভব করেন নাই। আসলে তারপর পিআরের বিষয়ে তখন এই বিষয়গুলো আলোচনায় আসে নাই। তারপর আপনি আসেন গণপরিষদের বিষয়ে তখন ওনারা অনুধাবন করেন নাই। এখন আপনি পিআর, যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে, সারা দেশ নির্বাচনমুখী, দেশের মানুষ যখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, তখন আপনি এই গণপরিষদ, আপনি এখন যদি কেউ যদি না বুঝার ভান করে, তাহলে তো ভাই তাকে বোঝানো মুশকিল। এটি কোন নির্বাচন, এটা যদি শাকিল সাহেবরা বা এনসিপির নেতাকর্মীরা বুঝতে না পারেন, তাহলে তো ভাই এটা জনগণের পক্ষে ওনাদেরকে বোঝানো সম্ভব না। জনগণ কিন্তু ভোট দিতে চান। এখন ওনারা কোন দিকে যাবেন? জনগণের সাথে থাকবেন নাকি জনগণের বিপক্ষে অবস্থান নেবেন? সিদ্ধান্ত ওনাদের নিজস্ব ব্যাপার, ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং এনসিপির ব্যক্তিগত বিষয়। তবে আমি একটা জিনিস বুঝি, নির্বাচনের জন্য জনগণ মুখিয়ে আছে। জনগণকে ভোট বঞ্চিত করার অধিকার কারণ নাই। জনগণ দীর্ঘদিন যাবৎ ভোটার বঞ্চিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বঞ্চিত করে রেখেছে। এখন যত গণতান্ত্রিক শক্তি আছে, সবার উচিত হবে এই নির্বাচনটি কিভাবে সুষ্ঠু, সুন্দর, অবাধ করা যায় এবং জনগণের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া। আর তা না হলে দেখা যাবে এই সুযোগে গণতান্ত্রিক শক্তিগুলোর মতপার্থক্য, মতভিন্নতা, কাদা ছুড়াছুড়ি বা নানান সুযোগে ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদী শক্তির আমাদের কোনো মতেই একদম শেষ প্রান্তে আমি মাত্র 1 মিনিট সময় দিতে পারি, আপনি খণ্ডন করবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা কোনোভাবেই বলছি না ইলেকশন হবে না,
জনগণ বুঝে না ভাই বললেন, জনগণ অবশ্যই বোঝে। বাংলাদেশের জনগণ আর বোকা না, তারা বোকা নয় বলেই 5 আগস্টে তারা নেমে এসেছিল এবং এই হাসিনাকে ঘটানোর জন্য। সেকেন্ড হচ্ছে যে আমরা বলছি গণপরিষদ নির্বাচন হতে হবে। কেন বলছি? ঐক্যমত কমিশন আপনি দেখেন সব দলগুলো মিলে একটা জায়গায় প্ল্যান করে একটা জায়গায় মতামত দিচ্ছে, শুধুমাত্র সেখানে বিএনপি ভেটো দিয়ে সবগুলোকে আবার বাধিয়ে দিচ্ছে। কোনো নিউজে আমরা দেখেছি যে বিএনপির অপারগতার কারণে বা বিএনপির নার কারণে সরকার পিছিয়ে আসলো। এটি আমাদের জন্য লজ্জাস্কর। আপনি দেখেন বাংলাদেশের মানুষ যত কমেন্ট দেখেন, যত লেখা দেখেন, কত বিএনপি জায়গায় তো সবচেয়ে বড় অবশ্যই বড় দল। জনগোষ্ঠীকে আমরা এটা নিয়ে দ্বিমত করছি না। representative বর্তমান করে। বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির দায়ও এই জন্য বেশি, দায়িত্বও বেশি। আচ্ছা, দ্বিতীয় বলি, ভাই বললেন যে 5 আগস্টে আমরা কেন এগুলো বলি নাই। 5 আগস্টে যেই আমরা যখন আন্দোলন করেছিলাম, এই আন্দোলনের যে হাসিনা 5 আগস্ট পালিয়ে যাবে এটা আমি আপনি কেউ জানতাম না। আমরা আন্দোলন করছিলাম পালিয়ে যাবে হাসিনা আজকে না কালকে জানতাম না, 1। 2 হচ্ছে এই সরকার এনসিপি সরকার না, এই সরকার বাংলাদেশের জনগণের সরকার। তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারটা করা হয়েছিল। থার্ড হচ্ছে যখন আমরা ইলেকশনের কথা প্রথম থেকে বলে আসছি, বাংলাদেশের এই সরকারের 3টা ম্যান্ডেট আছে। এই ম্যান্ডেটটাকে এনশিওর না করে, ফুলফিল না করে সরকার কোনোভাবেই তার দায়িত্ব ছাড়তে পারবে না। আজকে যদি সে সরকার তার ম্যান্ডেট থেকে সরে আসে, তাহলে ধরে নেওয়া হবে এই সরকার কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা দলের কিংবা কোনো ব্যক্তিকে পূজা করতে গিয়ে কিংবা কোনো ব্যক্তিকে খুশি করতে গিয়ে জনগণের যে মূল ভাবনাটাকে ফেলে দেওয়া। কারণ হচ্ছে জনগণ যেই এতগুলো জীবন দিয়েছে একটাই কারণে, এই দেশের মানুষ সংস্কার চায়, এই দেশের মানুষ একটা সিস্টেম চায়। সিস্টেম ডেভেলপ না করে আপনি যদি আবার ভোট দিয়ে আবার নতুন দল আসবে, সে ফ্যাসিবাদ হয়ে উঠবে, আবার নতুন কেউ আসবে, সে তার মতো করে দেশ চালাবে। আমরা এটা চাই না। মানুষ চায় নতুনভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য দেশের যে খুঁটিগুলোকে শক্ত হইতে হবে। দেন সেই জায়গাতে আপনি যাই দেন না কেন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা জি। ঠিকভাবে চলবে। আপনাদের ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে, আমি 30 সেকেন্ড সময় দিতে পারি যদি আপনার কিছু বলা থাকে। দেখেন, জনগণ কিতাবি সংস্কার চায় না, জনগণ সত্যিকারের এমন সংস্কার চায়। এই মুহূর্তে প্রধান সংস্কার হলো নির্বাচন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে বুঝতে দেওয়া, পেরেছি। জনগণের অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অ্যাডভোকেট শাকিল এবং আখতারুজ্জামান বাচ্চু, আপনাদের দুইজনকে সরকার প্রতিষ্ঠার সুযোগ ধন্যবাদ দেওয়া। জানাচ্ছি। দর্শক, আমি একটি বিষয় আপনাদের সামনে আনতে পারি, সেটি হলো যে ফর দ্য সেক অফ গড, অর্থাৎ ঈশ্বর এটি করতে বলেন। এভাবে আমরা অনেক অনেক কাজ করতে দেখেছি, যেটি কালের পরিক্রমায় জানা গেছে যে ঈশ্বর আসলে এগুলো কিছুই বলেননি। যে মানুষটি বলেন যে ফর দ্য সেক অফ গড, তিনিই করেন। ফর দ্য সেক অফ কনস্টিটিউশন, 3টি নির্বাচন হয়ে গিয়েছে যেখানে ভোট দিতে পারেনি মানুষ। ফর দ্য সেক অফ পিপল, মানে মানুষের জন্য এই কাজটা করতে হবে। এই যে বিভিন্ন শর্ত দেয়া, সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন থাকে যে মানুষের জন্য সংবিধান নাকি সংবিধানের জন্য মানুষ? আমরা গেল 15 থেকে 17 বছর অন্তত এটি দেখেছি যে সংবিধানের জন্য মানুষ। সংবিধান বলেছে এই করতে হবে, তাই মানুষকে তাই করতে হবে। মানুষ কি চাচ্ছে সেটি কিন্তু জানার কোনো সুযোগ নেই। এখন পৃথিবীতে বহু দেশে সংবিধান কি, সংবিধান আসলে আপনার বেঁচে থাকার সংবিধান, একটা বিধান। তো সেই বিধান কেমন? সেই বিধান তো 1000 বছর আগে একটি দেশে যেমন ছিল, 1000 বছর পরে সেই দেশে তেমনই থাকবে, এমন কোনো কথা নেই। সংবিধানে কি ভুল হতে পারে না? পারে। এই প্রশ্নগুলো আনা যেতেই পারে, কিন্তু ঠিক এই মুহূর্তেই কেন সংবিধান বদল করতে হবে, নাকি আগামীতে নির্বাচন হলে সংসদে গিয়ে নতুন সংবিধান বা জুলাই ঘোষণাপত্রকে সন্নিবেশিত করে রেটিফাই করা হবে, সেটি একটি বিষয়। এই জায়গাগুলো খুব দ্রুত সমাধান হবে, কারণ এই জায়গাগুলোর সমাধান হতে হবে। না হলে এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই জায়গা থেকে আবারও আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমরা প্রতারণা করেছি জাতি হিসেবে, তেমনি 90-এর গণ অভ্যুত্থানের প্রতারণা করেছি, এবং এই 24-এর যে 36 জুলাইয়ের অভ্যুত্থান, সেই জায়গাতে আমরা আবারও প্রতারক জাতি হিসেবে পরিগণিত হব। শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ার।